যুবক, এই নাও কন্টাক্ট পেপার, এখানে একটা সিগনেচার করে দাও। এখানে লেখা আছে, তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করবে না, আমিও তোমার জীবনে কোনো ইন্টারফেয়ার করব না। 1 বছর পর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না। এই 1 বছরের জন্য তুমি আমার নামে মাত্র ওয়াইফ থাকবে, আর আমি তোমার নামে মাত্র হাজব্যান্ড। এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচারের পরিবর্তে তুমি যত অ্যামাউন্ট তত নিজের মতো বসিয়ে নিতে পারো। আর এটাও লেখা আছে, তুমি তোমার ওয়াদা থেকে বিচুক্ত হতে পারবে না। সামনে বসা মেয়েটি, গুরুজনদের খুশির জন্য আমি সব কিছু করতে পারি, এর বিনিময়ে আমি কিছুই চাই না। সবাইকে আপনার মতো ভাববেন না। মিষ্টিমার অসুস্থতার জন্য আমাকে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জীবনে আমি কোনো ইন্টারফেয়ার করব না। বউয়ের অধিকার নিয়ে কখনো আপনার সামনে দাঁড়াবো না। এই বলে মেয়েটি কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে প্রস্থান করলো। এতক্ষণে যারা কথা বলছিল বুঝেই গিয়েছেন তারা আমাদের গল্পের নায়ক আর নায়িকা। নায়ক আহিল রেজওয়ান, বয়স 28, ভারতের বিখ্যাত বিজনেস টাইকুন। এত অল্প বয়সে নিজের বিজনেসকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। খুব গম্ভীর আর রাগী স্বভাবের, প্রয়োজনীয় কথাবার্তা একদম পছন্দ করে না। নিজের কাজের ক্ষেত্রে খুব প্রোডাক্টিভ। ছোটবেলায় বাবা মা দুজনই মারা গেছে। তারপর থেকে মায়ের বান্ধবী সাহেলার কাছে বড় হয়েছে। সাহেলাকে নিজের মায়ের স্থান দিয়েছে ওয়াহিল। নিজের মায়ের নামে একটি এতিমখানা তৈরি করেছে। সেখানে আমাদের নায়িকা সানাম আলী বাচ্চাদের পড়াশোনা করায়। সাহেলা বেগম মিষ্টি মা বলে ডাকে। সানাম আলী অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। নিজের পড়াশোনার খরচ চালাতে পার্ট টাইম জব হিসাবে এতিমখানায় বাচ্চাদের পড়াশোনা করায়। বাবা মা কেউ নেই, এতিমখানায় বড় হয়েছে। সাহেলা বেগম আর বেশি দিন বাঁচবে না বলে ডাক্তার ওয়াহিলকে জানিয়েছেন। মারা যাওয়ার আগে তিনি শেষ ইচ্ছা হিসেবে ওয়াহিলের বিয়ে দেখে যেতে চান। ওয়াহিলের বিয়ের কোনো ইচ্ছা না থাকায় ও সিদ্ধান্ত নেয় চুক্তি বউ হিসাবে সানামকে বিয়ে করবে। কন্টাক্টের সময় পেরিয়ে গেলে সানামকে ডিভোর্স দিয়ে দেবে। যদিও সানাম প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু যখন সাহেলা বেগমের অসুস্থতার কথা জানে তিনি আর বেশি দিন বাঁচবেন না, ও একেবারে ভেঙে পড়ে। তারপর ও সিদ্ধান্ত নেয় অহিলের দেওয়া অফারে ও রাজি হয়ে যাবে। ওর জীবনে ওর মিষ্টি মা ছাড়া আর আপন কেউ নেই। তার শেষ ইচ্ছেটুকু পূরণের জন্য পবিত্র সম্পর্কের চুক্তিতে রাজি হয়ে যায়। শায়লা বেগমের যথেষ্ট পছন্দ সানামকে ওয়াহিলের বউ করার জন্য। ওয়াহিল, এই মেয়েটার আত্মসম্মান অনেক বেশি, এত লোভী অফার পেয়েও হাতছাড়া করে ফেললো। সত্যি মেয়েটা বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। রায়হানকে আমাকে রুমে পাঠিয়ে দাও, অফিসের স্টাফকে কল করে বলল। রায়হান রুমে প্রবেশ করলো। আহিল, কিরে তুই কোথায় ছিলি রে? আর যা যা পেপার তৈরি করতে বলেছিলাম করেছিলি? রায়হান, তোর বলা পেপার তৈরি করছিলাম। এসব করা কি খুব দরকার ছিল? মেয়েটা বড্ড সহজ সরল। অন্য কোনো মেয়ে হলে তোর এরকম প্রস্তাবে কোনোদিন রাজি হতো না। কেন এরকম করছিস বলতো? বিয়েটা শেষমেশ করছিস যেহেতু, তাহলে পরিপূর্ণভাবে মেনে নে। 1 বছরের জন্য কেউ বিয়ে করে? বিয়েটা পবিত্র সম্পর্ক। সারা জীবন কি তুই একাই থেকে যাবি? তোরও তো একটা সঙ্গীর প্রয়োজন। আহিল রেগে গিয়ে বলল, আমার জন্য আমি একাই যথেষ্ট। আমার কাউকে প্রয়োজন নেই, কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সঙ্গী তাদের প্রয়োজন হয় যারা দুর্বল, আর আমি মোটেও দুর্বল নই। বিয়েটা শুধুমাত্র মামনির খুশির জন্যই করেছি, না হলে আমি কখনো বিয়ে না করার শপথ করেছিলাম। বিয়ে করে যদি এত শান্তি পাওয়া যেত, তাহলে আমার মামনি কেন সাফার করছিল? কেন ওই লোকটা মামনিকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? মামনি তো একাই জীবনটাকে কাটিয়ে দিল, আমি আমার জীবনটাকে একাই কাটিয়ে দেব। রায়হান, কেন বাচ্চামো করছিস বলতো? মানলাম আন্টির বিয়েটা টক্সিক ছিল, তাই বলে তুইও বিয়েটাকে মেনে নিবি না? সানাম আর তুই দুজনেই পৃথিবীতে অসহায়। তোদের দুজনেরই দুজনের দরকার, কারণ তোদের দুজনেরই বাবা মা নেই। তোরা একে অপরের কষ্ট যতটা বুঝতে পারবি, অন্য কেউ ততটা বুঝতে পারবে না। আহিল, আঙ্কেল আন্টি কেমন আছে রে? কবে আসছে দেশে? প্রসঙ্গটা এড়িয়ে রায়হানের বাবা মার সম্পর্কে জিজ্ঞেস করলো। রায়হানের বাবা মা কানাডা থাকে। রায়হান নিজের দেশকে ভালোবাসে, সেজন্যই সে এখানে থাকে। রায়হান, তুইও কথা ঘোরানো শিখে গেছিস? বাবা মা আসতে দেরি আছে, ওরা দুজনেই ভালো আছে। এই নে তোর পেপার, আমি গেলাম। পরের দিন সাদামাটা ভাবেই আহিল আর সানামের বিয়েটা হয়ে গেল। তাদের বিয়েতে উপস্থিত ছিল সাহিলা বেগম আর রায়হান। কাজী যখন সানামকে কবুল বলতে বলছিল, সানামের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আজ যদি তার মা বাবা বেঁচে থাকতো
তাহলে আমাকে এরকম একটা চুক্তির সম্পর্কে আবদ্ধ হতে হতো না। শায়লা, কাঁদছিস কেন সানাম? মা বাবাকে আজকে খুব মনে পড়ছে, তাই না? বাবা মা নেই তো কি হয়েছে, তোর মিষ্টি মা তো আছে। তুই আজকে মা আর শাশুড়ি একসাথে পেলি, এটা কি কম খুশির বল তো? কাঁদিস না। তিনি সানামকে জড়িয়ে ধরলেন। সানামের এভাবে কাঁদতে দেখে আহিলের খারাপ লাগলো। ও মন ভার করে সানামের দিকে তাকিয়ে রইল। রায়হান সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি যতদূর তোকে চিনি আহিল, এমন একটা দিন আসবে তুই সানামকে চোখে হারাবি। কিন্তু একটাই ভয়, সময় থাকতে ওকে চিনে নিস, না হলে তুই অমূল্য রত্নকে হারাবি। আহিল মনে মনে ভাবতে লাগলো, মনে হচ্ছে মেয়েটাকে এখনই গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরি। কাউকে কাঁদতে দেখেও এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না। পর মুহূর্তেই ও নিজেকে ধমকালো, ড্যামিট, কি ভাবছি আমি এইসব? আমার মাথাটাও দেখছি খারাপ হয়ে গেছে। রায়হান আর সাহেলা বেগম মিলে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে আহিলের রুমটা সাজিয়ে দিল। তারপর সানামকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। রায়হান আহিলকে ব্লু রঙের পাঞ্জাবি পরিয়ে দিল। শায়লা বেগম সানামকে সুন্দর করে সাজিয়ে বেডে বসিয়ে দিল। শায়লা, আমার ছেলেটার মন খুব ভালো, দেখিস তোর কোনো অযত্ন করবে না। ও নিজের মনের কষ্টের কথা কাউকে বলে না, নিজের মনেই চেপে রাখে। তুই নিজের মতো করে ওকে ওর মতো বোঝার চেষ্টা করিস, দেখিস তোরা খুব সুখী হবি। সানাম মনে মনে ভাবতে লাগলো, যে সম্পর্কটাই চুক্তির, সেই সম্পর্ক সুখের কিভাবে হবে মিষ্টিমা? শুধুমাত্র তোমার খুশির জন্য এই বিয়েটা হয়েছে। ঠিক আছে মিষ্টিমা, আমি চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না। ঠিক মতো ওষুধ নিয়েছো তো? শায়লা, হ্যাঁ রে মা, নিয়েছি। তখনই রায়হান আহিলকে ধাক্কা দিয়ে রুমে ঢুকালো। আহিল রুমে ঢুকেই সানামকে দেখে থমকে গেল। রায়হান আহিলকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শায়লা, রায়হান, রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিস তো? রায়হান, একদম নিশ্চিন্তে থাকো মিমি, আমি রুমটা নিজ দায়িত্বে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শার্টের কলার টান দিয়ে বলল, একমাত্র প্রিয় বন্ধু বলে কথা, আবার তার মধ্যে আজকে হচ্ছে ওর নতুন জীবনের প্রথম রাত্রি, আমার একটা দায়িত্ব আছে না? শায়লা, খুব ভালো কাজ করছিস, তোর বন্ধু হয়ে টাকাটা আমি তোকে দিয়ে দিচ্ছি। রায়হান, টাকাটা আমি ওর থেকে নেব, তুমি চিন্তা করো না। এখন চলো তো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে। শায়লা, পাগল ছেলে, আয় চল তোকে খেতে দিই। ওয়াহিলের রুমে ওয়াহিলের রুমে প্রবেশ করেই সানামকে দেখে থমকে গেছে। গোলাপ আর বেলি ফুলের সজ্জিত খাটে লাল শাড়ি পরে মাথা নিচু করে নতুন বধূ বসে আছে। রুমের ফ্লোরে রাখা অসংখ্য বেলুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই সাথে রয়েছে গোলাপির পাপড়ি দিয়ে সাজানো রাস্তা। যে রাস্তার অন্তিম পথ হচ্ছে রুমের মাঝখানে অবস্থিত বেডে। আহিল, এত সাধারণ সাজে কাউকে এতটা কিভাবে সুন্দর লাগতে পারে? কত দেশে ভ্রমণ করেছি, কত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দেখেছি, কখনো তো এমন থমকে যায়নি। তাহলে এই সাধারণ মেয়েটিকে দেখে হৃদয়ে কেন এতটা কম্পন হচ্ছে? আমি কি সত্যি ওর মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি? পর মুহূর্তেই আহিল নিজেকে শাসিয়ে নিল, আমি এইসব ভাবতে পারি না। আমি শুধু মামনির জন্য এই মেয়েটাকে বিয়ে করেছি, এটা আমার ভুলে গেলে চলবে না। গলা খানিকটা ঝেড়ে নিয়ে বলল আহিল, আজকে সারাদিন তোমার ওপর অনেক ধকল গিয়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বউদের মতো এভাবে কেন বসে আছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সত্যিকারের বউ নও? ইউ আর এ মাই কন্ট্যাক্ট ওয়াইফ। সানাম কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলল। আমি কথা দিয়ে কথা রাখতে জানি, আমি কিছুই ভুলিনি। মিষ্টিমার খুশির জন্য বসেছিলাম। আপনি রুমে কখন এসেছেন বুঝতে পারিনি। আমি আমার আচরণের জন্য খুব দুঃখিত। আহিল, এখন যেহেতু তোমার মিষ্টিমা ঘরে নেই, তাই এই নাটকের কোনো প্রয়োজন নেই। শাড়ি ছেড়ে নর্মাল ড্রেস পরে আসো। সানাম, জি যাচ্ছি। সানাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপরে নিজের কাপড় বদলে বের হয়ে আসলো। সানামকে বের হয়ে আসতে দেখে আহিল ফ্রেশ হতে চলে গেল। সানাম ঘরটাকে ভালো করে দেখলো আর মনে মনে ভাবতে লাগলো, এখানে তো বড় বড় সোফা নেই, তাহলে আমি ঘুমাবো কোথায়? এত ছোট সোফা আমি তো শুতে পারবো না। স্যারের কাবার্ডে দেখবো যদি কোনো কার্পেট পাওয়া যায়, যেটা মেঝেতে বিছিয়ে শুয়ে পড়বো। ধ্যাত, ওনার কাবার্ডে হাত দিলে উনি যদি রেগে যায়। ও দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আহিল বের হয়ে দেখলো সানাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ভাবছে। আহিল, তুমি কি নাইট গার্ডদের মতো সারা রাত পাহারা দেওয়ার চিন্তা করছো? সানাম ভাবনার মাঝে আচমকা আহিলের গলা পেয়ে ভয় পেয়ে গেল। না না স্যার। আহিল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। সানাম, না মানে কোথায় ঘুমাবো স্যার? আহিল, আসো আমার বুকে ঘুমাও। সানাম,
এ চোখ বড় বড় আহিলের দিকে তাকিয়ে বলল, আহিল, তাছাড়া আর কি বলবো তোমাকে? এত বড় একটা বেড অথচ বলছো কোথায় ঘুমাবে। টিপিক্যাল নায়িকাদের মতো তোমাকে বলবো না যে নিচে ঘুমাও, এখানে কোনো সিরিয়াল চলছে না। আর আমি এতটাও নিষ্ঠুর নই তোমাকে কষ্ট করে নিজে ঘুমাতে দেব। যাও গিয়ে বেডে ঘুমাও। সানাম, কিন্তু স্যার। আহিল, আর একটাও কথা নয়, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আহিলের আদেশ অমান্য করার সাহস সানামের নেই, তাই সানাম কোনো কথা না বলে বেডে গিয়ে গুটিসুটি হয়ে ঘুমালো। পরের দিন সকালে সানাম খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে চলে গেল সকালের ব্রেকফাস্ট তৈরি করতে। সানাম রুটি, সবজি, ডিম ভাজা আর আহিলের জন্য স্যুপ আর ব্ল্যাক কফি তৈরি করলো। ব্ল্যাক কফিটা হাতে নিয়ে আহিলকে ডাকতে গেল। সানাম রুমে গিয়ে দেখলো আহিল রুমে নেই। সানাম ভাবলো আহিল হয়তো টেরেসে আছে, তাই সে কফিটা নিয়ে টেরেসে চলে গেল। আহিল পুশ আপ করছিল, আর আহিলের পরনে ছিল ব্ল্যাক বক্সার গেঞ্জি, ব্ল্যাক ট্রাউজার। তখন এইবার টেরেসে আসলো আর আহিলকে এক্সারসাইজ করতে দেখলো। সানাম, শুনছেন? আপনার ব্ল্যাক কফিটা। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল আহিল, তুমি কি কথাটা আমাকে বলছো? পুশ আপ থামিয়ে এক হাঁটুর উপরে হাত রেখে আরেক হাঁটু দিয়ে চুলে ব্রাশ করতে করতে কথাটা সানামকে বলল। সানাম, এখানে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কি যে কথাটা আমি তাকে বলবো? আহিল, তাহলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছো কেন? এটা আমি মোটেও পছন্দ করি না। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? ছানাম, আমি সাধারণ একটা মেয়ে স্যার, আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই। আর আমি আমার নিজের সীমায় থাকতে পছন্দ করি। ব্ল্যাক কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। ব্ল্যাক কফি নিয়ে যদি আমাকে কিছু কথা শোনান, আপনাকে আগেই জানিয়ে রাখি, মিষ্টিমা আপনার জন্য কফিটা নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে এসেছি। আপনি আবার ভেবে বসবেন না আপনার বউ হওয়ার চেষ্টা করছি। আহিল, এত বেশি কথা তোমাকে কে বলতে বলেছে? কফি নিয়ে আমি তোমাকে কি কিছু বলেছি? সব কিছু নিজের মতো এত বেশি বেশি ভেবে নাও কেন? সানাম, দুঃখিত স্যার, বেশি কথা বলে আপনাকে বিরক্ত করার জন্য। আহিল কথাটা শুনে খুব রেগে গেল। এতক্ষণ ও ধৈর্যের সহিত নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু এইবার আর রাগটা দমন করতে পারল না। সানামের কোমরের দুপাশে দু হাতে রেখে নিজের কাছে টেনে আনলো। হোয়াই আর ইউ টকিং টু মি লাইক দিস? অনেকক্ষণ ধরে সহ্য করছি, তবুও তুমি নিজের মতো করে বলে যাচ্ছ। আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি? সানাম আহিলের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে রইল। আর আহিল যখন কথা বলছিল তখন ওর নিঃশ্বাস সানামের মুখের ওপর পড়ছিল, যার জন্য সানাম কথা বলার শক্তি হারিয়ে ফেলল। এই প্রথম কোনো ছেলে ওর এত কাছে এসেছে, যার ফলে ও ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। আহিল, কি হলো? এতক্ষণ তো বেশ চটপট করে কথা বলছিলে, এখন কেন চুপ করে আছো? আর নেক্সট টাইম থেকে আমাকে স্যার বলে ডাকবে না, শুধু আহিল বলে ডাকবে, বুঝতে পেরেছো? এখন কোনো কথা না বলে নিচে যাও, আমি অফিসে যাব, আমার জিনিসপত্রগুলো রেডি করো। সানাম কোনো কথা না বলে মাথা নেড়ে চুপচাপ চলে গেল। আহিল, মেয়েটা বেশ ভয় পেয়েছে, ওকে এভাবে ভয় দেখাতে খুব ভালো লাগলো। কেমন অল্পতেই মেয়েটা ভয় পেয়ে যায়। সানাম রুমে এসে ভাবতে লাগলো, উনার আবার হঠাৎ করে কি হলো? এত ভালোভাবে আমার সাথে কথা বলছেন, উনার কাছে তো আমি চুক্তির বউ ছাড়া আর কিছুই না, তাহলে কেন শুধু শুধু মায়া বাড়াচ্ছেন? আমি চাই না আপনার প্রতি আমার কোনো অনুভূতি সৃষ্টি হোক, শুধুমাত্র 1 বছরের জন্য স্ত্রীর দায়িত্ব পালন করে যাব। আহিল আর সানামের বিয়ের 5 দিন হয়ে গেল। আহিলের বলার পর থেকে সানাম নিজের দায়িত্বগুলো পালন করছে। আহিল নিজের অফিসের কাজে ব্যস্ত থাকে, আর সানাম ইউনিভার্সিটি আশ্রমের বাচ্চাদের পড়ানো, মিষ্টিমার সেবা যত্ন নিজের মতো করে দিন কাটাচ্ছে। একই ঘরে থেকেও দুজনের সাথে কথা বলার সময়টুকু পায় না। আহিল যথাযথভাবে সানামকে এড়িয়ে চলে। সানাম ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছিল, আহিলের ড্রয়ার থেকে সব কিছু বের করে সুন্দর করে মুছে দিচ্ছিল। হঠাৎ সে দেখল একটি ছবি উল্টো করে রাখা। আগ্রহী সহকারে ছবিটা সে সোজা করে দেখল একটা সুন্দরী মেয়ের ছবি, আর তাতে লেখা রয়েছে লাভ। সানাম, মেয়েটি তো খুব সুন্দরী, কে এই মেয়েটি? এই ড্রয়ারে এই মেয়েটির ছবি যেহেতু রাখা আছে, তাহলে হয়তো ওনার প্রিয়জন হবে। লাভ লেখাটি লক্ষ্য করলো, হয়তো মেয়েটি ওনার ভালোবাসা, এই জন্যই তিনি আমাকে মেনে নিতে পারছেন না। হয়তো এই মেয়েটার জন্যই তিনি আমাকে চুক্তির বিয়ে করেছেন। 1 বছর পরে এই সুন্দরী মেয়েটিকে বউ করে ঘরে তুলবেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ল, চোখের জল মুছে বলল, আচ্ছা আমার এত কেন খারাপ লাগছে? আমি তো ওনাকে ভালোবাসি না,
আমি আর ওনাকে নিয়ে ভাববো না। ওনাকে নিয়ে ভাবনার অধিকারটুকু আমার নেই। কোথায় উনি আর কোথায় আমি? আমার মতো মেয়েকে উনি বউ হিসেবে মানবেন সেটা আকাশ কুসুম কল্পনা। ওনার পাশে কোনো সুন্দরী মেয়েকেই মানায়। আমি ওনার যোগ্য নই। সানামের ভাবনার মাঝেই আহিল এসে উপস্থিত হলো। আরে এসেই সে দেখতে পেল সানাম তার ব্যক্তিগত ড্রয়ারের সব ফাইলগুলো বের করছে। ব্যক্তিগত ড্রয়ারে হাত দেওয়াতে আহিল খুব রেগে গেল। আহিল মেঝে থেকে সানামকে টেনে তুলল। আচমকা কারো টানে সানাম হতবাক হয়ে গেল। সে দেখলো আহিল তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। এভাবে তাকানো দেখে সানাম খুব ভয় পেয়ে গেল। আহিল, কি করছিলে তুমি এখানে? তোমাকে এত সাহস কে দিয়েছে যে তুমি আমার ব্যক্তিগত ড্রয়ারে হাত দাও? সেদিন তোমার সাথে সুন্দর করে কথা বলেছি দেখে মাথায় উঠে বসতে চাইছো, তাই না? আজকাল দেখছি খুব বউ হওয়ার শখ জেগেছে। একটা কথা আজকে তুমি ভালো করে শুনে নাও। তুমি আমার কাছে চুক্তির বউ ছাড়া আর কিছু নও। ইউ আর মাই কন্ট্রাক্ট ওয়াইফ, জাস্ট 1 ইয়ার। খুব লোভ জেগেছে মনে, তাই না? কি দেখছিলে তুমি আমার ড্রয়ারে? তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না, সেই যোগ্যতা তোমার নেই। আহিলের সকল কথা শুনে সানাম খুব আঘাত পেল আর ছলছল নয়নে তাকিয়ে রইল আহিলের দিকে। আহিল নিজের রাগের কারণে সানামকে কষ্ট দিয়ে কথা বলল, সেটা সে উপলব্ধি করতে পর্যন্ত পারল না। আহিল সানামের দু হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ সানামের হাতের দিকে তাকিয়ে দেখল ছবি, যার জন্য সে আরও রেগে গেল। তুমি এই ছবিটা কেন ধরেছ? অ্যানসার মি ড্যামিট। সানাম, আ আ আ ম ম ম আমি জানতাম না এটা আপনার ব্যক্তিগত ড্রয়ার। খানিকটা তোতলিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কথাটা বলল। আহিল, কারো ড্রয়ারে হাত দিতে গেলে তার পারমিশন নিতে হয়। সেই কমন সেন্সটুকুও কি তোমার নেই? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে সব বুঝিয়ে বলতে হবে? সানামের হাত শক্ত করে ধরে বলল। সানাম চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দয়া করে হাতটা ছাড়বেন, খুব ব্যথা লাগছে। সানামের কথা শুনে আহিল নরম হয়ে এলো আর সানামের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সানাম, আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন আমি আপনাকে বলেছিলাম আমি আপনার চুক্তির বউ। আপনাকে নিজের স্বামী হিসেবে পাবার যোগ্যতাটুকু আমার নেই। বিশ্বাস করুন, আমি নিজের মাত্রা কখনো ছাড়াইনি। আর আমি এটাও জানি আপনার কোনো জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই। ঘরের জিনিসপত্রগুলোতে অনেক ধুলো জমে গিয়েছিল, সেই জন্য পরিষ্কার করার জন্য আপনার ড্রয়ারে হাত দিয়েছিল। আজকের পর থেকে আপনার কোনো জিনিসে আমি হাত দেব না, কথা দিলাম আপনার কাছে। চোখের পানি মুছে কথাগুলো বলল। সানাম ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দরজা মেরে দিল। তারপর সেখানে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাঁদার পরে উঠে দাঁড়ালো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, সানাম, আজকে তোমাদের কথা খুব মনে পড়ছে বাপি, আম্মু। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? ছেড়ে চলে গেলে যখন, তখন আমাকে সাথে নিয়ে যেতে পারতে। দুনিয়াটা এতিমদের জন্য এত কেন কষ্টকর? বেঁচে থাকার জন্য এত লড়াই কেন করতে হয়? আমি আর পারছি না। আজ যদি আমার পাপ্পি আম্মু বেঁচে থাকতো, হয়তো আমাকে এতটা কষ্টের সম্মুখীন হতে হতো না। মিস্টার আহিল রেজওয়ান, আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন সেটা আমি মনে রাখবো আর নিজের মাথায় খুব ভালো করে গেঁথে রাখবো, যাতে পরবর্তীতে আপনার কোনো জিনিস আমি হাত না দেই। ড্রয়ারে হাত দিয়েছি বলে আপনি আমাকে এত কথা শোনালেন। আপনার প্রেমিকার ছবিতে হাত দিয়েছি দেখে আপনি আমাকে যা নয় তাই বললেন। রাগ মানুষের প্রাকৃতিক আবেগ। এর অসুস্থ বহিঃপ্রকাশও যেমন শরীর ও মনের জন্য ভালো নয়। অতিরিক্ত রাগের জন্য যেমন শরীর খারাপ হয়, সেই সাথে তার কাছে থাকা মানুষগুলোকেও কষ্ট দেয়, তেমনি মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে। ফলে হতাশা, বিষণ্ণতা, মাদকাসক্তি, হত্যা, আত্মহত্যার প্রবণতা বাড়ে। আহিল নিজের রুমে বসে তখনকার ঘটনার কথা ভাবছে আর অনুতপ্ত হচ্ছে। আহিল, ড্যামিট, এটা কি করলাম সানামের সাথে? কেন খারাপ ব্যবহার করলাম? ও তো আর জানতো না এই ড্রয়ারে হাত দেওয়া আমি পছন্দ করি না। কেন যে ওকে এত কথা শোনাতে গেলাম? আমার ওর সাথে এমন ব্যবহার করা মোটেও উচিত হয়নি। ওকে সরি বলতে হবে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। সানাম ছাদ থেকে নেমে আহিলের রুমের দিকে যেতে নিল। সানাম, ওনার রুমে আমি কেন যাচ্ছি? ওনার কোনো জিনিস আমি হাতও দেব না। আর ওনার রুমে আমি থাকবও না। আহিল, ব্যাপার কি? মেয়েটা কোথায় গেল? এখনো ঘরে আসছে না কেন? ওর ভাবনার মাঝে একজন সার্ভেন্ট এলো আর ওকে বলল সাহেলা বেগম খেতে যাওয়ার জন্য ওকে নিচে যেতে বলেছে। তুমি যাও, আমি আসছি।
হয়তো সানাম নিচেই আছে। আহিল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো সানাম খুব যত্ন করে সাহেলা বেগমকে খাবার বেড়ে দিচ্ছে। শায়লা, আহিল বাবা তুই এসে গেছিস? আয় বাবা খেতে বস। তোর তো এখনো পাত্তাই পাওয়া যায় না। কখন আসিস কখনো চলে যাস বুঝতেও পারি না। সানাম আহিলের দিকে একবারও তাকাচ্ছে না। ও নিজের মতো করে কাজ করে যাচ্ছে। আহিল ব্যাপারটা খেয়াল করলো। আহিল, আসলে মামনি অফিসের কাজে অনেকটা ব্যস্ত, সেই জন্য ভালো করে সময় পাচ্ছি না। সানাম, মিষ্টিমা তোমাকে আরও কিছু দেব? শাইলা, তুই এখনো আমাকে মিষ্টিমা বলে ডাকবি? আমি এখন তোর শাশুড়ি, তাই তুই আমাকে আহিলের মতো মামনি বলে ডাকবি। আমাকে আর কিছু দিতে হবে না, তোর স্বামীকে খাবার বেড়ে দে। সানাম, আমি যদি তোমাকে মিষ্টি মা বলে ডাকি তোমার অসুবিধে আছে? এই ডাকটাই আমার অনেক ভালোবাসা রয়েছে, তাই তোমাকে আমি এই নামেই ডাকি। শায়লা, আচ্ছা মা তোর যা ইচ্ছে তাই বলে ডাকিস। সানাম, খালা একটু কষ্ট করে ওনাকে খাবারটা বেড়ে দিয়ে দেবে। সার্ভেন্টকে বলল। আসলে উনি রাত্রে কি খান তা আমি জানি না তো, তাই আর কি বলছিলাম। সানাম আহিলের কোনো কাজ করতে চায় না, সেই জন্যই কৌশলের কথাটা বলে দিল। আহিল, ও কি আমাকে কোনোভাবে এড়িয়ে যেতে চাইছে? আহিল নিজের মনে ভাবতে লাগলো সানাম হয়তো কষ্ট পেয়েছে। পরক্ষণেই আহিল ভাবলো সানামকে সে বুঝিয়ে বলবে, তাই কোনো কথা না বলে চুপচাপ নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। রাতে সবার খাওয়া শেষ হলে সানাম সব গুছিয়ে রেখে দিল। তারপর আহিলের রুমের দিকে যেতেই তখনকার করা আহিলের বাজে ব্যবহারের কথা মনে হলো। সানাম নিজের মনটাকে শক্ত করে নিল। তারপর সে উল্টো দিকে ঘুরে শায়লা বেগমের রুমে চলে গেল। শায়লা বেগম ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজায় করা নাড়ার আওয়াজে তিনি বলে উঠলেন, শায়লা বেগম, ভেতরে আসো, দরজা খোলা আছে। সানাম, তোমাকে বিরক্ত করলাম না মিষ্টিমা? আমি খুবই দুঃখিত মিষ্টিমা, তোমার ঘুমটা নষ্ট করলাম। শায়লা, আরে পাগলি মেয়ে, আমি এখনো ঘুমাইনি, ঘুমাতে যাচ্ছিলাম মাত্র। এখন বলতো তুই এত রাতে আমার রুমে কি করছিস? আহিলের সাথে ঝগড়া হয়েছে নাকি, তাই আমার কাছে এসেছিস? সানাম, তুমি আমাকে এতটাই পর করে দিয়েছো মিষ্টিমা, আমি কি এমনিতে তোমার ঘরে আসতে পারি না? মাকে খুব মিস করছিলাম, তোমার কাছে আসতে আমি মা গন্ধ পাই, সেই জন্যই তোমার কাছে আসলাম। আজকে রাতটা তোমার কাছে থাকতে দেবে মিষ্টিমা? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? জানো মিষ্টিমা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আমার মাথার সকল চিন্তা চেতনা দূর হয়ে যায়। মনে হয় যেন কোনো স্বর্গে আছি, যেখানে নেই কোনো দুঃখ কষ্ট রাগ, আছে শুধু ভালোবাসা, প্রিয়জনের মায়া। প্লিজ মিষ্টিমা, থাকতে দেবে? আমি আজকে তোমার সাথে ঘুমাতে চাই। শায়লা বেগম, তোর আজকে খুব মনটা খারাপ তাই না রে? কিছু হয়েছে আমাকে বলতে পারিস। সানাম, না মিষ্টিমা, বুঝেছি আমি তোমাকে খুব বিরক্ত করছি, থাক আমি চলে যাই, তুমি ঘুমাও। শায়লা বেগম, পাগলি মেয়ে আমার, কত অভিমান করা শিখে গিয়েছিস। আচ্ছা তুই আজকে রাত্রে আমার কাছে ঘুমা, কিন্তু দেখিস তোর বর যাতে আবার আমাকে না বকে, তার বউকে আমার কাছে ঘুমাতে দিয়েছি বলে। খানিকটা হেসে কথাটা বললেন। সানাম, উনি কিছুই বলবেন না, উনি এখন ওনার কাজে ব্যস্ত আছেন, বরং ওনার আরও সুবিধা হবে কাজ করতে, তুমি ওনার কথা চিন্তা করো না তো। শায়লা, বুঝেছি বরের সাথে ঝগড়া হয়েছে, কাল তো আমার সাথে ওর কান দুটো মলে দেব, সাহস কত আমার মেয়ের সাথে ঝগড়া করে। সানাম, মিষ্টিমা আমার খুব ঘুম পাচ্ছে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। শায়লা বেগম আর কোনো কথা না বলে সানামের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। আহিল নিজের ঘরে সানামের জন্য অপেক্ষা করছে আর পায়চারি করছে। রাত 12টা বেজে গেল, তবুও সানাম এলো না। সেই জন্য ও সানামকে খুঁজতে রুমের বাইরে গেল। ভাবলো হয়তো সানাম রান্নাঘরে আছে। সানামকে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ ওর মনে হলো হয়তো মামনির ঘরে আছে। শাহেলা বেগমের ঘরে গিয়ে দেখলো সানাম আর শাহেলা বেগম দুজনেই ঘুমিয়ে আছে। তাই সে আর সানামকে না ডেকে নিজের রুমে গিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু সে ঘুমাতে পারলো না, ভোরের দিকে ঘুমালো। আহিলের কোনো কাজ সানাম করে না, কাপড় বের করে দেওয়া, খাবার বেড়ে দেওয়া, আহিলের জন্য কফি করা, সব কাজ অন্যজনের কাছে সঁপে দিয়েছে। এমনকি আহিলের ঘরে পর্যন্ত যায় না, আহিলকে কথা বলার কোনো সুযোগ দেয় না। আহিল বাড়িতে আসলে নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকে, অথবা মিষ্টিমার সেবা যত্নে ব্যস্ত থাকে। এইভাবে 4-5 দিন কেটে গেল। রাতে যখন শায়লা বেগম ঘুমিয়ে যায় তখন সানাম স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
যাতে তার মিষ্টি মা সন্দেহ করতে না পারে। মোট কথা সানাম অহিলকে কড়াকড়িভাবে ইগনোর করছে। অহিল মনে মনে বেশ অনুতপ্ত। সে বুঝতে পারছে না সে কিভাবে কথা বলবে। সানাম সেই সুযোগই দিচ্ছে না। আর ও ভালো লাগছে না। ও সানামের এই ব্যবহার মেনে নিতে পারছে না। সানামের কাছে মাপ না চাওয়া পর্যন্ত ও কিছুতেই শান্তি পাবে না। ওকে যে করেই হোক সানামের সাথে কথা বলতে হবে। আহিল রায়হানকে ফোন করে বলল, বলতো কি করা যায়, ও আমার উপরে খুব রেগে আছে, কথা পর্যন্ত বলার সুযোগ দিচ্ছে না, কি করে ওর কাছে মাফ চাইবো। রায়হান, তুই না এই বিয়েটাকে মানিস না, তাহলে ও রাগ করলো কি করলো না করলো তাতে তোর কি আসে যায়, বরং আমি বলবো তোর জন্য ভালোই হয়েছে। তোকে আর কষ্ট করে মিথ্যা অভিনয় করে যেতে হবে না। খুব ভালো কাজ করছিস মেয়েটাকে এভাবে অপমান করে। মেয়েটা তো এইসবের যোগ্য। আহিল, তুইও আমাকে বুঝলি না, সুযোগে খোঁচা মারছিস। রাগের মাথায় ছিলাম তখন, মনে যা এসেছিল তাই বলে দিয়েছি। এখন খোঁচা মারা বন্ধ করে আমাকে আইডিয়া দে, আমি কি করব। রায়হান, ওর সাথে কথা বলার চেষ্টা কর। আজকে মিটিং ক্যান্সেল করে জলদি বাড়িতে চলে যা। নির্দিষ্ট টাইমের আগে বাড়িতে চলে যা। আর বইয়ের রাগ ভাঙ্গা। আহিল, ঠিক আছে। আহিল গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে দিল। গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর মাঝপথেই দেখলো ফুলের দোকান। আহিল গাড়ি থেকে নেমে সানামের জন্য ফুল আর আইসক্রিম কিনে নিল। বাড়িতে গিয়ে প্রথমেই তার মামনিকে খোঁজ করলো। জানতে পারলো তার মামনিকে রায়হান নিয়ে বের হয়েছে। বুঝতে পারলো তার বন্ধু তাকে সুযোগ করে দিল। আহিল সানামের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল। আর দেখলো সানাম আকাশের দিকে তাকিয়ে আছে। আর তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। চাঁদের আলোয় সানামের মুখের সৌন্দর্য যেন ফুটে উঠছে। অন্যরকম মুগ্ধতা বিরাজ করছে সানামের মুখে। সানামকে কাঁদতে দেখে আহিলের খুব খারাপ লাগলো। আহিল উহু উহু খানিকটা কেসে সানামের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। সানাম কারোর কাশির আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে সানাম নিজের চোখের পানি মুছে নিল। চোখের পানি হলো দুর্বলতা, আর সে নিজের দুর্বলতা দেখাতে পছন্দ করে না। সানাম পেছনে তাকিয়ে দেখলো আহিল দাঁড়িয়ে আছে, আর তার হাতে রয়েছে গোলাপ ফুল। সানাম চলে যেতে চাইলে আহিল তার হাত টেনে ধরলো, কিন্তু তবুও সানাম ঘুরে দাঁড়ালো না। উল্টো দিক হয়ে দাঁড়িয়ে রইল। অহিল, আমাকে ইগনোর করো না, আমি তোমার ইগনোরেন্স সহ্য করতে পারছি না। কেন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ আমার থেকে? জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুমি কি পারো না আমার ভুলগুলো শুধরে দিতে? আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেটা আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এমন কোনো কাজ করব না বা কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সানাম কোনো কথা না শুনে হাত ছাড়িয়ে চলে যেতে চাইলো, কিন্তু আহিল হাত ছাড়লো না, জোর করেই ধরে রাখলো। সানাম চেষ্টা না করে যেভাবে আসিল সেভাবে দাঁড়িয়ে রইল। সানাম, আমার মতো মেয়ের কাছে আপনার ক্ষমা চাইতে হবে না স্যার। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। কথার মাধ্যমে খুব সহজেই মানুষকে কষ্ট দেওয়া যায়। কথা এমন একটা হাতিয়ার যার মাধ্যমে মানুষের হৃদয় অতি সহজেই ভাঙ্গুর হয়ে যায়। যে ব্যক্তি আঘাত দিয়ে কথা বলে সে ব্যক্তি অনুভব করে না যে তার কথায় অপর ব্যক্তি কতটা কষ্ট হয়েছে, কতটা সে যন্ত্রণা পেয়েছে, মানসিক অশান্তিতে তার হৃদয় কতটা গভীর ক্ষত হয়েছে। ওয়াহিল সানামের কথায় খুব অনুতপ্ত হলো। ও বুঝতে পারলো সানাম তার কথায় খুব আঘাত পেয়েছে। সানাম চলে যেতে চাইলে আহিল সানামের মুখটা এদিকে ফেরালো। সানাম ফিরল ঠিকই, কিন্তু মুখটা নিচু করে রাখলো। ও আহিলকে ফেস করতে চাচ্ছিল না। আহিল নিজের এই খাটু ভেঙে নিচে বসলো, সেই সাথে মাথা নিচু করলো আর সানামের একটি হাত ধরে বলতে লাগলো, আহিল, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি জানি আমি তোমাকে অনেক আঘাত দিয়ে কথা বলছি। আমার ব্যক্তিগত কষ্টের কথা আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু যখন দেখলাম তুমি আমার ড্রয়ারটা খুলছো, বিশ্বাস করো আমার মাথা কাজ করছিল না। আমার চোখে শুধু ওই ড্রয়ারটাই ভাসছিল, যেটাতে আমার কালো অতীত গুচ্ছিত রাখা ছিল। তোমার সঙ্গ পেয়ে আমি সেই কালো অতীতকে প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু সেই দিন তোমার হাতে ওই ছবিটা দেখে আবার সব মনে পড়ে যায়। রাগের মাথায় তোমাকে অনেক কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো একটা কথাও আমার মন থেকে ছিল না। আমি তোমাকে আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, একটিবার আমাকে সুযোগ দাও। সানাম হাতটা ছাড়িয়ে চলে গেল, আর আহিলে নিজের চোখটা বন্ধ করে নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো।
আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আহিল তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। আহিল তাকিয়ে দেখলো সানাম এসেছে আর তার হাতে 2 কাপ ধোয়া ওঠা কফির মগ। আহিল বুঝতে পারলো সানাম কফি আনতে গিয়েছিল। সে বেশ অবাক হলো। সানাম, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আর যদি মনে হয় আপনার কালো অতীত এর কথা আমাকে বলে হালকা হবেন, তাহলে বলতে পারেন। জানেন তো, নিজের কষ্টের কথা কখনো চেপে রাখতে হয় না। নিজের প্রিয় মানুষগুলোর কাছে নিজের কষ্টের জমানো কথাগুলো ব্যক্ত করতে হয়। তাহলে দেখবেন কষ্ট অনেকটা কমে যাবে আর নিজেকে হালকা বোধ করবেন। অযথা কষ্ট বয়ে বেড়ানো ঠিক না। এতে নিজের ভেতরকার কনফিডেন্স কমে যায়, জীবনের প্রতি হতাশা চলে আসে। কথাগুলো আহিলের দিকে তাকিয়ে বলল, আর আহিল মনোযোগ দিয়ে সানামের কথাগুলো শুনছিল। আহিল, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমি তোমাকে এত কষ্ট দিয়ে কথা বললাম, অথচ তুমি আমার কষ্টের কথা ভাবছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কফিটার খুব প্রয়োজন ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? সানাম, আপাতত আপনার অতীতের কথা শুনতে চাই, তারপর না হয় বলি। আহিল দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে লাগলো, যে মেয়েটার ছবি দেখছিলে, সেই মেয়েটাকে আমি একসময় ভালোবাসতাম। তখন আমি এত বড় বিজনেসম্যান ছিলাম না, জীবন নিয়ে ততটা সিরিয়াসও ছিলাম না। মেয়েটি আমাকে নয়, আমার সম্পত্তি দেখে ভালোবেসেছিল। কিন্তু একদিন শুনতে পারি ওর বিয়ে ঠিক হয়েছে, কানাডায় থাকে এক ছেলের সাথে। ছেলেটি আর্থিক অবস্থা আমার থেকে অনেক ভালো ছিল, যার জন্য মেয়েটি আমাকে ছেড়ে ওই ছেলেটির সাথে বিয়েতে রাজি হয়ে যায়। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ও বলে জীবনে বাঁচতে হলে প্রচুর টাকার প্রয়োজন, বিলাসিতার দরকার, যেটা নাকি আমি ওকে প্রোভাইড করতে পারবো না। আমি নাকি আমার বাবার রেখে যাওয়ার সম্পত্তির মালিক, আমার নাকি নিজের কোনো যোগ্যতা নেই। ওই ছেলেটা নাকি নিজের যোগ্যতায় বাড়ি গাড়ি করেছে, ওর কাছে নাকি আমি কিছুই না। তারপর শুনতে পারি মেয়েটা ওই ছেলেটার সাথে বিয়ে করে কানাডায় চলে গেছে। জানো, আমি কয়েক মাস পর্যন্ত অনেক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়েছি। তারপরে ঠিক করলাম নিজেকে যোগ্য করে তোলার, নিজের পরিচয় শক্তভাবে তৈরি করার, আর অন্য কেউ যাতে না বলতে পারে আমি বাবার টাকায় ফুটানি করি। আমি এখন বুঝতে পারি ওইটা আমার মিথ্যা আবেগ ছিল, কোনো ভালোবাসা ছিল না। ওই দিনগুলোর জন্যই আমি আজকে আহিল রেজওয়ান হতে পেরেছি। ওই খারাপ সময়গুলো না আসলে আমি হয়তো নিজেকে খুঁজেই পেতাম না। সানাম, উনি এতটা কষ্ট পেয়েছিলেন, সেই জন্যই হয়তো রাগের মাথায় ওইসব বলেছিলেন। আচ্ছা, মেয়েটির নাম তো বললেন না। আহিল, মেয়েটির নাম প্রিয়া। ওর কথা ছাড়ো তো, এখন বলো তো তুমি আমাকে মাফ করতে পেরেছো? 1 মিনিট, আমি আসছি। এই বলে আহিল নিচে গেল। একটু পর আহিল হাতে আইসক্রিম নিয়ে এলো আর সেই সাথে সরি কার্ড নিয়ে এলো। আহিল আইসক্রিম আর সরি কার্ড দোলনার ওপরে রেখে 2 কান ধরে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর একটি সুযোগ করে দাও দূরত্বের মাঝে সেতু তৈরি করার। বন্ধু হবে কি আমার? সানাম। আহিলের এভাবে সরি বলাতে সানাম হেসে দিল। জি জনাব, হব। এত কিউট করে সরি বলছেন, ক্ষমা না করে পারি? আহিল, সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আইসক্রিমটা গলে যাচ্ছে, জলদি খেয়ে নাও। সানাম, কখনো কাউকে দেখেছেন কফি খাওয়ার পরে আইসক্রিম খায়? তবে আজকে দেখবেন। আইসক্রিমটা খেতে খেতে বলল, আপনি কিভাবে জানলেন আমার আইসক্রিম পছন্দ? আহিল, তোমার মিষ্টি মার কাছ থেকে শুনেছিলাম যে তুমি আইসক্রিম লাভার। এখন বলো তো ভালো লেগেছে? সানাম, আপনাকে অনেক ধন্যবাদ। আহিল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। সানাম, অবশ্যই। আহিলের সাথে হ্যান্ডশেক করলো। জনাব, এখন কি আমরা নিচে যেতে পারি? অনেক রাত হয়ে গিয়েছে। একটু পরে ভূত আন্টিরা চলে আসবে, তাদের সাথে যদি আড্ডা দিতে চান আপনি থাকুন। আহিল, অলরেডি একটা পেতনির সাথে থাকছি, আরেকটা পেতনির দরকার নেই। একজনের জ্বালায় সহ্য করতে পারছি না, আবার আরেকজনের দায়িত্ব নিতে চায় না। সানাম কোমরে 2 হাত রেখে বলল, এই আপনি আমাকে পেতনি বললেন? আপনার সাহস তো কম না। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে আহিলের পিছু দৌড়াতে লাগলো, কিন্তু আহিলকে ধরতে পারলো না। দাঁড়ান বলছি, ভালো হবে না কিন্তু। আপনি থাকুন, আমি একাই চলে যাব। রাগ করে ছাদ থেকে নেমে নিচে চলে গেল। আহিল, ম্যাডামের রাগ খুব ভয়ঙ্কর। এত কষ্ট করে রাগ ভাঙালাম, আবার রাগ করলো। আহিল নিচে এসে দেখলো সানা মুখ ফিরিয়ে বসে আছে। আহিল হেসে দিল। আহিল সানামের সামনে গিয়ে দাঁড়ালো একটি দেশলাই নিয়ে।
সানামের হাতে দিল আর সানামকে বলতে লাগলো, এই নাও, যত ইচ্ছে আমাকে মারো, একটা কথাও বলবো না। এই দেশে পুরুষ নির্যাতনের বিচার হয় না, তাই তোমার ওপর কোনো বিচার হবে না। দেখেছো তোমার খুশির জন্য আমি কত কিছু করছি। সানামের ছানা বড়া হয়ে গেল আর দেশলাই দেখিয়ে বলল, এত বড় লাঠি দিয়ে মারলে তো আপনাকে হাসপাতালে নিতে হবে, অনেক খরচও হয়ে যাবে, আর শেষে আমাকেই সেবা যত্ন করতে হবে। এই কথা বলে আহিল আর সানাম একসাথে হেসে দিল। আপনাকে দেখে মনে হয় না আপনি এত মজা করতে পারেন। আহিল সানামকে হাসতে দেখে খুব খুশি হলো। স্রষ্টার অপরূপ সৃষ্টির এই ধরনই নিত্যদিনের মতো প্রকৃতি নিজের রঙে রঙিন হচ্ছে। রাতের অন্ধকার গত হয়ে ভোরের সুন্দর সকালের আগমন ঘটেছে। পাখিরা নিজেদের খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। কাল রাতের পর সানাম অহিলের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। দুজন অনেকক্ষণ গল্প করে রাতে একসাথে ঘুমিয়েছে। মান অভিমান কমে আবার দুজন একত্রিত হয়েছে। ঘুমের রেশ কাটিয়ে সানাম চোখ খুলে তাকালো আর উঠতে গিয়ে তার হাত বাঁধা পড়লো। পাশে তাকিয়ে দেখলো আহিল ঘুমিয়ে আছে আর তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সানাম মুচকি হাসি দিল, আহিলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, সানাম, আপনাকে ভালোবাসার অধিকারটুকুও আমার নেই। কেন এলেন আপনি আমার জীবনে? কেন আপনার মায়ায় আমাকে এভাবে জড়িয়ে ফেললেন? না চাইতেও আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কয়টা দিন আপনার থেকে দূরে থাকার একটা মাধ্যম পেয়েছিলাম। আপনার ওপর অভিমান করে নিজেকে খুব ভালোভাবে বুঝিয়ে নিয়েছিলাম, কিন্তু কাল রাত্রে যেভাবে আমার কাছে আপনি ক্ষমা চাইলেন, তারপর তো আমি আপনাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। খুব কি ক্ষতি হবে যদি আপনাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে চাই? কিন্তু আপনি তো আমাকে চান না। কেন জানি ওই মেয়েটাকে আমার খুব হিংসা হয়। সে আপনার মুগ্ধতা পেয়েছে, কিন্তু মেয়েটা সেটার কদর করলো না। কেন আমার সাথে এমনটা হয়? যাদেরকে আমি মন থেকে ভালোবাসি তারা আমার থেকে দূরে চলে যায়। যাকে আমরা কোনোদিন পাবো না, যাকে ভালোবাসা নিষিদ্ধ, তাকেই মন থেকে ভালোবেসে ফেললাম। সানাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আহিলের থেকে হাতটা ছাড়িয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে আহিলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে নিচে চলে গেল। আহিল ঘুম থেকে উঠল, সানামকে খুঁজতে লাগলো। হঠাৎ ওর ভয় হলো, সানাম আবার ওকে ছেড়ে চলে গেল না তো? হয়তো এখনও মন থেকে ক্ষমা করতে পারেনি। আহিল স্থির হয়ে উঠল। সানাম শাড়ির আঁচলটা কোমরে গুজে চুলগুলো খোপা বেঁধে রুটি বেলছিল। তখনই আহিল রান্নার রুমে প্রবেশ করলো। সানামকে রান্নার রুমে দেখে আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহিলকে রান্নাঘরে দেখে সানাম আহিলকে জিজ্ঞেস করলো, সানাম, এ কি আপনি ফ্রেশ না হয়ে রান্নাঘরে কি করছেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার ব্রেকফাস্ট তৈরি করছি। হয়ে গেলে আপনাকে ডেকে দেব। আবার রায়হান ভাইয়ের বাসা থেকে মিষ্টি মাকেও নিয়ে আসতে হবে। আহিল, আমি আমার দিনটা তোমার মুখ দেখে শুরু করতে চাই, তাই আমি ঘুম থেকে ওঠার আগে তুমি কোথাও যাবে না। সানাম হতবাক হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। ঘুমের রেশ এখনো কাটেনি বোঝা যাচ্ছে। কি আবল তাবল বকছেন? আহিল সানামের কোমর থেকে গুজে রাখা আঁচলটা খুলে দিল আর সানামের কানে কানে বলল, সকালে সুন্দরীর মুখ দেখলে দিনটা এমনি সুন্দর হয়ে যাবে, সেই জন্য তোমাকে কথাটা বলছি। এবারে ঠিক করে শুনতে পেয়েছো নাকি অন্যভাবে বোঝাতে হবে? আহিলের এত কাছে আসাতে সানামের হৃদয় কেঁপে উঠল। সানাম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আর সানামকে ঘামতে দেখে আহিল সরে আসলো। আহিল রান্নার রুম থেকে চলে গেল। সানাম ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত হলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। সানাম আর আহিলের ভালো বন্ধুত্ব হয়েছে। সানাম আহিলকে মনে মনে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আহিলের সানামের জন্য অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু আহিল সেটা মানতে চাইছে না। রাত 9টা বাজে। সানাম বসে বসে পেন্টিং করছিল আর আহিল তার সামনে বসে নিজের অফিসের কাজ করছিল আর আর চোখে সানামকে দেখছিল। সানাম খুব মনোযোগ দিয়ে পেন্টিং করছে আর সানামের সামনের কাটা চুলগুলোর জন্য পেন্টিং করতে খুব অসুবিধা হচ্ছিল, তাই সানাম এক হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছিল, তবুও মনোযোগ পেন্টিংয়ের দিকেই ছিল। কখনো চোখগুলো বড় বড় করছে, আবার কখনো পেন্টিং ব্রাশে কামড় দিয়ে চিন্তা করছে। এই সবই লক্ষ্য করছিল আহিল। আহিল মনে মনে ভাবতে লাগলো, আমার যে কি হয়েছে, ওর দিকে এইভাবে আমি কেন তাকিয়ে আছি? নিজের অফিসের কাজেও ফোকাস করতে পারছি না, বারবার শুধু ওর দিকে চোখ চলে যাচ্ছে। সে লুকস লাইক এ ডোল, এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছে, কতটা কিউট লাগছে। এই মেয়েটা কি বোঝে?
আমার কাজে ব্যাগরা দিয়ে নিজে কি সুন্দর করে নিজের মতো কাজ করে যাচ্ছে। ঠিক তখনই সানামের ফোন এলো। নামটি দেখে খুব খুশি হয়ে গেল। খুব আগ্রহ সহকারে ফোনটি ধরে কথা বলতে থাকলো। আহিল, কে এমন কল দিয়েছে যে ম্যাডাম এত খুশি হয়ে গেল, এতটা এক্সাইটেড দেখাচ্ছে? সানাম, আরে দোস্ত তুই তো আমাকে ভুলে গেছিস। এতদিনে তোর আমাকে মনে পড়লো? কেন কল দিয়েছিস? না দিলেই তো পারতি। আমি তো তোর কেউ না, আমাকে কেন কল করবি? আর মাখন মারতে হবে না, আমি বুঝি। আগের মতো আর আমাকে বোকা বানাতে পারবি না। কি, তুই দেশে আসছিস? আমি খুব খুশি হয়েছি রে। কবে আসছিস তাড়াতাড়ি বল। দেশে এসেই সর্বপ্রথম আমার সাথে দেখা করবি, না হলে তোর পিঠের ছাল তুলে নেব। আচ্ছা, দেখা হবে, টাটা। কথাগুলো বলেই খুশিতে ইয়ে বলে উঠল। তখনই দেখলো আহিল তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সানাম খানিকটা লজ্জা পেল। আহিল, কি ব্যাপার, এত খুশি যে? কে ফোন করেছিল? সানাম, ডোডো। আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা, কিডনি লিভার বলতে পারেন। আমরা দুজন দুজনের প্রাণ ভ্রমরা। আহিল, বাহ, তাই নাকি? তা তোমার বান্ধবীর নাম কি? সানাম, ভুল বললেন, বান্ধবী না, বন্ধু, নাম তার স্বামী। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা দুজন একই স্কুলে পড়াশোনা করেছি। কলেজে উঠেই ও কানাডা চলে গিয়েছে, অনেক বছর পর দেশে আসছে। আমি খুব খুশি আজকে, জানেন? ওর জন্য আমার শপিং করতে যেতে হবে। কতদিন পর ওর সাথে দেখা হবে সেটা ভেবে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত আপনার কাজে বিরক্ত করে দিলাম। আপনি কাজ করুন, আমি একটু আসছি। আহিল, সানামের মুখে একটা ছেলের প্রশংসা শুনে খুব রাগান্বিত হয়ে গেল। কি বলল? স্বামী নাম? ও আমার সানামের কিডনি লিভার কলিজা, এটা আমি কিছুতেই মেনে নেব না। সানাম শুধু আমার, সানামের মুখে শুধু আমার নাম থাকবে, আর প্রশংসা থাকবে অন্য কোনো ছেলের নাম। আমি ওর মুখে সহ্য করব না। সানামের এত সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের কথা বলে, এটা আমি কিছুতেই সহ্য করব না। একবার শুধু দেশে আসুক, ওই স্বামী প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। 2 দিন পরে। সানাম, আহিল, আমাকে আজকে এয়ারপোর্টে যেতে হবে, স্বামীকে আনতে যেতে। সেদিন আপনাকে বলেছিলাম না ও দেশে আসছে, আজকে ওর আসার কথা। আহিল, আবার ওই স্বামী? তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে নিয়ে আসবে। সানাম, কিন্তু ও আপনার বাড়িতে আসবে, আপনার কোনো অসুবিধা নেই তো? আহিল, এটা তো তোমার বাড়ি, আমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু তোমার অধিকার আছে। ভুলে গিয়েছো তুমি আমার ওয়াইফ। বন্ধু আসতে না আসতেই এত পরিবর্তন? সানাম, আজব তো আপনি, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? ঠিক তখনই পেছনে কেউ সানাম বলে ডেকে উঠল। সানাম পেছনে তাকালো আর দেখলো তার বন্ধু দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেল। আহিল, আমার এমনটা কেন হচ্ছে? আমার কোনো প্রিয় জিনিস আমার থেকে দূরে চলে যাচ্ছে, হৃদয়টা ছারখার হয়ে যাচ্ছে। আমি কেন সানামের জীবনে অন্য কোনো ছেলেকে মেনে নিতে পারছি না? ওকে তো আমি চুক্তির বউ করে এনেছি। 1 বছর পর ও ওর রাস্তায়, আমি আমার রাস্তায়। তখন ও যাকে চায় তাকেই বিয়ে করতে পারে। নেভার। আমি বেঁচে থাকতে আমার সানামকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না, আমি দেব না। আমি বুঝতে পেরেছি আমার জীবনে সানাম কতটা জায়গা জুড়ে আছে। আমার হৃদয়ের রানী, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। আমার জীবনের সাথে তোমাকে এমনভাবে বেঁধে রাখবো যাতে তুমি অন্য কারোর কাছে যেতে না পারো। সামনে তাকিয়ে আহিলের চোয়াল রাগে শক্ত হয়ে এলো। আহিল সামনে তাকিয়ে দেখলো সানাম আর ছেলেটি কিছু একটা নিয়ে কথা বলছে আর খুব হাসাহাসি করছে, যেটা দেখে আহিল খুব রেগে গেল। আহিল কখনো তো আমার সাথে বসে এমন হাসাহাসি করে না, এখন দেখো কিভাবে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। রাগে ফুসফুস করতে করতে মনে মনে ভাবলো, সানাম, কিরে তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো বল তো। তোকে আমি অনেক অনেক মিস করছি। দেশে থেকে কোনো কাজ করা যেত না? তুই বাইরে কেন গেলি বল তো? অভিমানের স্বরে ছেলেটিকে সানাম কথাগুলো বলল। স্বামী, কি করব বল, নিজের পরিচয় গড়ার জন্যই তো যেতে হলো, না হলে কি আর যেতাম বল? বিশ্বাস কর, তোকে ছাড়া আমারও ওই দেশে ভালো লাগে না, সেজন্যই দেশে চলে আসলাম। এখন থেকে আমি এই দেশেই থাকবো, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আপন আর কেউ নেই, তোকে ছেড়ে অনেক থেকেছি, আর না। এবার তুই খুশি তো সানাম? সত্যিই বলছিস তুই এখন থেকে এই দেশেই থাকবি? আমি খুব খুশি হয়েছি রে। তুই নিজেও জানিস না তুই আমার কাছে কতটা আপন। এইসব কথাই এখন ছাড়,
অনেকটা পথ পেরিয়ে এসেছিস, একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে নে। আমি তোর জন্য তোর পছন্দের খাবার তৈরি করছি। স্বামী: তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। বাই দ্য ওয়ে, খাবারে আবার কিছু মিশিয়ে দিসনি তো? এতদিন তোর থেকে দূরে ছিলাম, সেই প্রতিশোধ নিতে খাবারে কিছু মিশিয়ে দিসনি তো? দাঁত কেলিয়ে সানামকে কথাটা বলল। সানাম: এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আর সেটা যদি হয় তোর মতো মানুষ, তাহলে তো আরও করা উচিত না। তোর জন্য আলুর পরাটা আর আমের চাটনি, আলুর দম, মটন আর মিষ্টির মধ্যে পায়েস রান্না করেছিলাম। যেহেতু তুই খেতে চাইছিস না, তাহলে কি আর করার, বাড়ির অন্য সকলকে সব দিয়ে দেই। তুই তাহলে বাইরে থেকে খেয়ে আয়, আমার বানানো খাবার তো তুই খাবি না। খানিকটা ভাবুক ভঙ্গিতে বলতে লাগলো। আগে বলে দিতে পারতি, তাহলে আর এত কষ্ট করে রান্না করতাম না। স্বামী: সানামের মুখে খাবারের আইটেমের কথা শুনে স্বামীর মুখে জল চলে এলো। কে বলেছে খাবো না? এত কষ্ট করে আমার জন্য আয়োজন করেছিস আর আমি খাবো না? তা কি করে হতে পারে বল তো? 100 বার খাবো, 1000 বার খাবো। এই খাবারগুলো একটা চিমটিও কিন্তু আমি অন্য কাউকে খেতে দিব না। আহিল স্বামীরের কথা শুনে রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, বউ ওর আর অধিকার দেখাচ্ছে অন্য একটা ছেলে। সাহস কত বড়! ওর বউয়ের হাতের খাবার আর এই ছেলে বলে কি না খাবারের এক চিমটিও অন্য কাউকে খেতে দেবে না। কিন্তু সানামের জন্য কিছু বলতেও পারছে না। এমনিতে ও সানামকে হাট করে কথা বলেছে, সেই জন্য ও এমন কিছু করতে চাইছে না যাতে সানাম আবার ওর ওপর রেগে যায়। ভালোবাসা দিয়ে সানামের মন জয় করতে চাইছে। সানাম: এই মাত্র কে জানি বলছিল আমি খাবারে কিছু মিশিয়েছি কিনা। এত সন্দেহ নিয়ে খাবার খাওয়ার কোনো দরকার নেই। তোর ভাগ্যে একটা খাবারও জুটবে না। বুকে 2 হাত গুজে মুখটা অন্যদিকে ঘুরিয়ে সানাম কথাটা বলল। স্বামী: 2 কান ধরে ঠোঁট উল্টে সানামের সামনে গিয়ে দাঁড়ালো। মাফ করে দে, আর কিছু বলবো না। তাও আমার ওপর এমন অত্যাচার করিস না। আর জীবনে তোর খাবারকে খারাপ বলবো না। এতটা পথ জার্নি করে তোর জন্য এসেছি, আর তুই আমাকে না খাইয়ে রাখতে পারবি? এতটা নির্দয় হোস না। বান্ধবী কলিজায় ব্যথা করছে। সানাম স্বামীরের বাহুতে হালকা থাপ্পড় মেরে বলল, ড্রামা কিং, নটরাঙ্কি কম করে কর। আহিল স্বামী আর সানামের ক্লোজনেসটা আর সহ্য করতে পারল না, তাই সে স্বামীরের দিকে এগিয়ে গেল। সানাম হঠাৎ আহিলের দিকে লক্ষ্য করলো। সানাম কথার মাঝে সামিরের সাথে আহিলের পরিচয় করাতে ভুলে গিয়েছিল। সানাম আহিলের সাথে সামিরের পরিচয় করিয়ে দিল। সানাম: ডোডো, মিট মাই হাজব্যান্ড আহিল রেজওয়ান। আহিলকে দেখিয়ে বলল। স্বামী আহিলের সাথে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিল। হ্যালো সতীন। ঠাট্টা করার স্বরে বলতে লাগলো, আপনার সাথে দেখা করে মোটেও ভালো লাগলো না, কারণ আপনি আমার কুইনকে কেড়ে নিয়েছেন। আহিল সামিরের সাথে হ্যান্ডশেক করে বলল, সরি, কথাটা একটু ক্লিয়ার করে বলবেন কি? আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। গম্ভীর স্বরে কথাটা সামিরকে বলল। সানাম বুঝতে পারলো আহিল রেগে যাচ্ছে, তাই পরিস্থিতি সামলানোর জন্য স্বামীকে বলল, সানাম কিছু মনে করবেন না আহিল, ডোডো মজা করছিল। স্বামীকে উদ্দেশ্য করে বলল, সব সময় মজা করে কথা কেন বলিস তুই? আর ওনাকে সতীন বলে ডাকিস কেন? সতীন শুধু মেয়েদের ক্ষেত্রেই বলা হয়, জানিস না গাদা হচ্ছিস নাকি দিন দিন? স্বামী আহিলের দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার রেজওয়ান, আপনার সাথে একটু মজা করে ফেললাম, কিন্তু একটা কথা সত্যিই বলছি, আপনি আমার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছেন। আহিল: যার ভাগ্যে যা ছিল সেটা এমনিতেই আসে, কেউ 1000 চেষ্টা করলেও কেড়ে নিতে পারে না। তাই আপনার ভাগ্যে যদি আপনার প্রিয় জিনিসটা লেখা না থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন? আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি। আর একটা কথা জানেন তো, যে যেটার ভাগ্য সে সেটাই পায়, আর যে যেটার ভাগ্য নয় সেটা 1000 চেষ্টা করলেও পায় না। অনেকটা পথ জার্নি করে এসেছেন, বিশ্রাম করুন। আর সানামের দিকে তাকিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি। কথাটা বলে আহিল গট গট করে চলে গেল। সানাম: পোড়া পোড়া গন্ধ পেলি? সানাম: আমার মনে হয় কি জানিস, তোর হাজবেন্ড আমাকে দেখে জেলাস হচ্ছে। সানাম: বাজে বকা বন্ধ কর, যা রুমে যা। স্বামী রুমে গেল। রাতে খাবার টেবিলে সানাম আহিলকে না বেড়ে দিয়ে স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে থাকলো। আহিল নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। আহিলের রুমে না গিয়ে অনেক রাত পর্যন্ত শাইলা বেগম, সানাম, স্বামী একসাথে গল্প করলো। আহিল সানামের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। স্বামী আসার পর থেকে সানাম আহিলের সাথে ঠিক করে কথাও বলে না, সারাদিন শুধু স্বামীকে নিয়ে ব্যস্ত থাকে।
এভাবে দিন পেরিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। আহিল আর পারছিল না সানামকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে। তাই সে সিদ্ধান্ত নিল সানামকে নিজের মনের কথা জানিয়ে দেবে। সানামকে প্রপোজ করার জন্য বাড়িতে টুরিস্টটা সুন্দর করে সাজালো। সানামের জন্য সুন্দর দেখে একটা কালো শাড়ি রুমে রেখে এলো আর সানামকে মেসেজ করে সুন্দর করে সেজে ছাদে আসতে বলল। সানাম মেসেজ পেয়েই সুন্দর করে তৈরি হয় ছাদে চলে গেল। আহিল, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেই দিন থেকেই আমার মনে তোমার জন্য মুগ্ধতা তৈরি হচ্ছিল, কিন্তু আমি সেটা স্বীকার করতে চাইনি। কিন্তু আজ আমি স্বীকার করছি, আমি তোমাকে মন থেকে বউ বলে মেনে নিয়েছি। আমি তোমাকে ভালোবাসি সানাম। তুমি কি আমার চুক্তির বউ থেকে সত্যিকারের বউ হতে রাজি আছো? আহাল সানামের সামনে হাঁটু গেড়ে কথাগুলো বলল। সানাম, এই কথা বলতে আপনার এতদিন লেগে গেল? কথাটা যদি আরও আগেই বলে দিতেন তাহলে এত কষ্ট করে আপনাকে পোড়াতে হতো না। সব কিছুতে এত দেরি কেন করেন আপনি? কথাটা বলেই হাসতে লাগলো। আহাল, মানে কি বললে? কিছুই বুঝতে পারলাম না। স্বামী, মানেটা আমি বলছি। পেছনে থেকে স্বামী বলে উঠল। আহিল পেছনে তাকিয়ে দেখল শাইলা বেগম রায়হান স্বামী একসাথে দাঁড়িয়ে আছে। শাইলা, তুই যখন এত সহজে বিয়ে করতে রাজি হয়ে গেলি তখনই আমি বুঝে গিয়েছিলাম তুই হয়তো মন থেকে বিয়েটা করছিস না, কিন্তু আমার মন বলছিল তুই সানামকে মেনে নিতে শুরু করেছিস। তুই যাতে নিজের মনের কথাটা জানতে পারিস সেই জন্যই এই সব কিছু আমরা সকলে মিলে প্ল্যান করি। স্বামীকে দেশে আনিয়ে তোকে জেলাস ফিল করাই, যাতে তুই বুঝতে পারিস তুই সানামকে কতটা ভালোবাসিস। আহিল, সানাম তুমিও এর সাথে যুক্ত ছিলে? সানাম এক কান ধরে কিউট করে সরি বলে, প্লিজ মাফ করে দিন। আমি যদি এটা না করতাম আপনি তো নিজের মুখে স্বীকার করতেন না। আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই এটা করতে বাধ্য হয়েছি। আহিল সানামকে কাছে টেনে খুব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। ভালোবাসি বউ, কখনো হাত ছেড়ে যেও না। সানাম, ভালোবাসি জামাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। রায়হান শাহেলা বেগম স্বামী মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আহিল সানাম নিজেদের মতো করে সময় কাটাতে লাগলো। সমাপ্ত।